মাঘ মাসের প্রবল শীতের রাত। কুয়াশা ঘেরা অন্ধকারে রত্না একা বসেছিল। আকাশে চাঁদ আছে, সেই চাঁদে কুয়াশায় মিলে এক ছায়া ছায়া ঘোলাটে আলোয় ডুবে আছে চারিদিক। রত্নার গায়ে শাড়ির উপর শুধুমাত্র একটি পাতলা চাদর। সেই চাদর খুব বেশি বিলিয়ে দিতে পারছে না তার তরুণী শরীরে। রত্নার বেশ শীত করছে, ঘরে ফেরা দরকার। 1 বছরও হয়নি তার বিয়ে হয়েছে। খড়ের ছাউনি দেয়া নতুন মাটির ঘরে সন্ধ্যাবেলা মাটির মালসায় তুলে রাখা চুলার গরম কয়লা বেশ ভালো বিলাচ্ছে। এই শীতে সেই ঘরে মোটা কাঁথার নিচে স্বামীর উষ্ণ আলিঙ্গনের মাঝে শুয়ে থাকাই সবচেয়ে আরামের কাজ। কিন্তু রত্নার ঘরে ফিরে যেতে ইচ্ছা করছে না, কারণ তার স্বামী এখন অন্য একজনের ঘরে কাঁথার নিচে বিলানোয় ব্যস্ত। নিজের ভাগ্য দেখে রত্নার নিজের জন্যেই আজকাল করুণা হয়। ছোটকালে তার বাপ যখন মাকে ফেলে পালিয়ে গেল তখন থেকেই সে চাচার ঘরে মানুষ। খেয়ে না খেয়ে, লাথি ঝাঁটা অপমান সয়ে সে এতবড়টা হয়েছে। মা যখন নতুন ঘর বাঁধতে গেল তখন তাকে সাথে নেয়ার খুব বেশি গরজ দেখায়নি। চাচারাও বিনা পয়সার ফাইফরমাস খাটার লোক হিসাবে তাকে রেখে দিয়েছিল। রত্না বয়সে যখন ডাগর হল তখন চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসত দেখে তার মনে হতো এইবার বুঝি দুঃখের দিন শেষ হল। অবশেষে বিক্রমপুর গ্রামের এই গৃহস্থ বাড়িতে তার বিয়ে ঠিক হল। প্রথমে সব ভালোই ছিল, কিন্তু একদিন সে ভয়ানক সত্যটা আবিষ্কার করেই ফেলল। সে অবশ্য বিয়ের পর থেকেই তার স্বামী আর তার পাশের বাড়ির বিধবা বোনকে নিয়ে নানারকম কানাঘুষা শুনে আসছিল, কিন্তু বিশ্বাস করেনি। কেনই বা করবে, বয়সে মহিলা, তার স্বামীর চেয়ে বড়, সম্পর্কে আপন চাচাত বোন। স্বামীর মৃত্যুর পর মহিলা বাপের ভিটাতে এসে থাকছে বহুকাল হল। বাড়িতে বুড়া অচল মা ছাড়া আর কেউ নেই, তাই তার উপর খবরদারি করার ও কেউ নেই। রত্না আরও শুনেছিল তার স্বামীর সাথে মহিলার সম্পর্ক নাকি তার বিয়ের আগে থেকেই ছিল। তাই তো স্বামী মরার পর আর সুরবাড়িতে থাকেনি, যদিও তারা তাকে রাখতে চেয়েছিল। রত্নার স্বামী কেরামতের টানেই নাকি সে বাপের বাড়ি ফিরেছে। প্রথমে রত্না লোকের কথায় কান দিত না, কিন্তু খেয়াল করত তার স্বামী প্রায়ই গভীর রাতে ঘর থেকে বের হয়ে যায়। রত্না জিজ্ঞাসা করলে সে উত্তর দিত যে ধানের ক্ষেত দেখতে যায়। রত্না তার স্বামীর কথা বিশ্বাস করত, কিন্তু সেদিন রাতে তার ঘুম আসছিল না, তাই ঘরের উঠানে পাটি পেতে বসেছিল। সেদিন শেষ রাতের দিকে পাশের বাড়ির বিধবা বোনের ঘর থেকে বের হতে দেখে সে বুঝল অন্যদের কথা অক্ষরে অক্ষরে সত্যি ছিল। সেদিন থেকেই রত্নার জীবনটা কেমন যেন তেতো হয়ে যায়। শাশুড়ির কাছে নালিশ করলে সে বলে, তোরে ঘরে আনছি কি এমনি এমনি, নিজের স্বামীকে যদি বাইন্ধা রাখতে না পারস তো এই সোনার গতর দিয়া করবি কি হারামজাদি। রত্না বোঝে বিনা যৌতুকে তাকে ঘরে আনার রহস্য। তাকে আনা হয়েছে তার রূপ যৌবন দিয়ে দুশ্চরিত্র স্বামীকে বশ করার জন্য। সে চেষ্টাও তো রত্না কম করেনি, কিন্তু মাঝ বয়সী ময়না খাতুনের কাছে তার কচি দেহ বরাবরই পরাজিত হয়েছে। গ্রামের মুরুব্বি মহিলারা ময়নাকে আর চোখে দেখিয়ে বলে, ডাইনি, বুঝছিস বু, তোর ননদ একটা ডাইনি। সেই কচি বয়স থেইকা কেরামত ছোঁড়াটারে বশ করছে। তয় তার চেয়ে বড় ডাইনি তোর শাশুড়ি। সময়কালে পোলাডারে সামলায়নি, আর এখন সব যাইনাশুই নাও তোরে ঘরে আনছে। তুই কি আর ওর লগে পারবি বু? ওই মাগি তো মন্ত্র জানে। সেই মন্ত্র দিয়াই তো নিজের স্বামীর জীবন শেষ করছে আর বশ করছে তোর স্বামীরে। রত্নার মনে হয় সেও যদি মন্ত্র জানত তাহলে এক নিমেষে জীবনের সব কষ্ট দূর করে দিত। হঠাৎ একটা প্যাঁচা হু হু শব্দে ডেকে উঠে। রত্না একটু চমকে উঠে। সে যে পুকুর পাড়ে বসে আছে সেটাকে পুকুর না বলে আসলে দিঘি বলাই ভালো। নামটাও বেশ সুন্দর, জলদিঘি। বহুকাল আগে এই গ্রামের জমিদারবাবু বিক্রমসিংহ জমিদার বাড়ি সংলগ্ন এই প্রকাণ্ড দিঘি কাটিয়েছিলেন। দিঘির অপর প্রান্তে এখনও ভগ্নপ্রায় জমিদার বাড়ির কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে। এই গ্রামে এতবড় জলের উৎস আরেকটাও নেই। রত্নার যখনই মন খারাপ হয় তখনই সে এই দিঘির নির্জন ঘাটে এসে বসে থাকে। এই দিঘি নিয়ে একটা ভয়ের গল্প প্রচলিত আছে, তাই সন্ধ্যার পরে কেউই তেমন একটা এদিকে আসতে চায় না। গ্রামের লোকে বলে এই দিঘিতে দেও আছে। সেই দেও পুকুরে কেউ নামলে তার পা ধরে টানে। সুযোগ মতো পেলে পা ধরে পাতালে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে মারে। বিয়ের পরে পাড়ার মুরুব্বিদের মুখে রত্না শুনেছে অনেক আগে নাকি হামিদা বানু নামে এই গ্রামে এক সুন্দরী মেয়ে ছিল। হামিদা ছিল ধনী বাপের একমাত্র কন্যা।
তাই অনেক খুঁজে তার বাবা বাইরে থেকে এক পাত্র আমদানি করলেন মেয়ের জন্য। বিয়ের পর বাপের বাড়িতেই বাস করতে লাগল নতুন দম্পতি। হামিদার সংসারে টাকার অভাব না থাকলেও অভাব ছিল একটা সন্তানের। 15 বছর পার হয়ে গেলেও কোনো সন্তান আসল না তার কোলে। হামিদা নিজের ভাগ্যকে মেনেই নিয়েছিল, তাই গ্রামের 2-4 গরিব ছেলে মেয়েকে নিজের কাছে রেখে নিজের মতো করে মানুষ করেই সে মাতৃত্বের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছিল। কিন্তু তার স্বামীর মনে ছিল অন্য রকম আশা। সে টাকার লোভ দেখিয়ে গ্রামের বেশ কয়েকজনকে বশ করে হামিদার কাছে পাঠায়। তারা হামিদাকে বোঝায় স্বামীর আরেকটা বিয়ে দিতে। হামিদা এমন প্রস্তাবে মোটেও রাজি ছিল না, কিন্তু তার স্বামীর প্রতি ভালোবাসা ছিল অন্ধ। বাবা মা গত হয়েছে, তাই আত্মীয়হীন হামিদাকে সুপরামর্শ দেয়ার কেউ ছিল না। অবশেষে হামিদা রাজি হয় এই শর্তে যে নতুন বউ আসার পর স্বামীর ভালোবাসা বা যত্নে কোনো ঘাটতি হবে না। হামিদার স্বামীর বিয়ে হয়, বাড়িতে নতুন বউ আসে। নতুন বউয়ের সাথে স্বামীর প্রেমলীলা দেখে হামিদার বুক কষ্টে ভেঙে যেতে থাকে, কিন্তু সে বুকে পাথর চেপে চুপ করে থাকে। বছর পেরিয়ে যায়, তবু সংসারে নতুন সন্তানের আগমনের কোনো বার্তা শোনা যায় না। এদিকে হামিদার স্বামী তার ওয়াদা ভুলে তার প্রতি চূড়ান্ত অবহেলা করতে শুরু করে। হামিদা বুঝতে পারে তার সব ত্যাগ ব্যর্থ হয়েছে। দিন দিন সে পাগল প্রায় হয়ে যেতে থাকে। চাইলে সে তার বাড়ি থেকে অনায়াসেই তার স্বামী এবং সতীনকে বের করে দিতে পারত, কিন্তু অন্ধ ভালোবাসা তার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। তারপর একদিন যখন সে শুনতে পায় তার স্বামী নতুন বউ এর সাথে হামিদাকে চিরতরে পথ থেকে সরিয়ে দেয়ার আলোচনা করছে, তখন হামিদার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ধুতুরার কোনো অভাব ছিল না বাড়ির পাশের জঙ্গলে। তরকারিতে তার বিষ ইচ্ছামতো মিশিয়ে দিয়ে হামিদা সাজতে বসে। পরনে দিয়ে লাল বেনারসিখানি জড়িয়ে সে অঙ্গে পরে নেয় যত সোনারূপার গহনা। ধনী বাপের একমাত্র মেয়ে, তাই তার গহনাই নাকি ছিল 2 ভরির উপরে। সমস্তটাই নাকি সে অঙ্গে জড়িয়ে নিয়ে চলে আসে জলদিঘির ঘাটে। বর্ষাকালের দিঘি তখন পানিতে টুইটম্বুর। অভিমানী হামিদা সেই একগা গয়না নিয়ে দিঘিতে ঝাঁপিয়ে পড়ে, আর সেই গহনার ভরেই সে তলিয়ে যায় জলদিঘির অতলে। তলিয়ে যাওয়ার আগে সে নাকি প্রতিজ্ঞা করে যায় তার দুর্ভাগ্যের জন্য দায়ী কাউকেই সে ছেড়ে দেবে না, সকলকে নির্বংশ করে ছাড়বে। রত্না শুনেছে হামিদার লাশ নাকি আর পাওয়া যায়নি। যাবেই বা কিভাবে? সাবেকি আমলে কাটা দিঘি, অতল গভীর। তাছাড়া এরপর থেকেই দিঘির জলে ডুবে মানুষ মরতে থাকে। অনেকেই বলে দিঘিতে নামলে কে যেন নিচ থেকে টেনে নেয়ার চেষ্টা করে। 2-1 দাবি করে তারা জলে ডুব দিয়ে লাল শাড়ি পরা এলোচুলের হামিদাকে তার সামনে দাঁত বের করে হাসতে দেখেছে। ভাগ্যের জোরও ছিল, তাই তারা বেঁচে ফিরেছে। অনেকে বলে তারা গভীর রাতে লাল শাড়ি পরা একটি বুকে দিঘির জলের উপর দিয়ে হাঁটতে দেখেছে। ধীরে ধীরে এমনি সব গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে মানুষকে আতঙ্কিত করে ফেলে। এদিকে দিঘিতে ডুবে অনেকের মৃত্যুও হতে থাকে। যারা বেঁচে যায় তাদের সকলের একই দাবি, কে যেন তাদের পা ধরে টেনে ডুবিয়ে মারতে চেয়েছে। একসময় ভয়ে সকলে দিঘিতে নামা বন্ধ করে দেয়। তবে এসব কয়েক পুরুষ আগের কথা, অনেকটা যেন গল্পের মত। এখন অনেকেই এসব বিশ্বাস করে না। অনেকে বলে হয়তো হামিদা স্বামী আর সতীনকে খুন করে দেশান্তরী হয়ে গেছে সব গহনা নিয়ে। কিংবা হয়তো লোভী কোনো প্রতিবেশী হামিদাকে মেরে লাশ গুম করে ঘটনা এমনভাবে সাজিয়েছে যেন মনে হয় হামিদাই এর জন্য দায়ী। এখন জলদিঘিতে মাছ চাষ হয়, এর চারিদিকে 15-20টি ঘাট বানিয়ে গ্রামের লোক ইচ্ছামতো দিঘির জল ব্যবহার করে, কিন্তু বিশ্বাসী অবিশ্বাসী সকলেই সন্ধ্যার পর আর দিঘিতে নামতে চায় না। বিশেষ করে দিঘির যেদিকে হামিদা বানুর পরিত্যক্ত ভিটা গাছ আর আগাছায় ঢেকে গিয়ে বিলুপ্তপ্রায় হয়ে গেছে। রত্না অবশ্য এই জায়গাটাই সবচেয়ে বেশি পছন্দ করে, সুযোগ পেলেই এখানে এসে বসে। আজ গভীর রাতে হামিদা বানুর ঘাটে বসে রত্নার হৃদয় কেন যেন হামিদা বানুর জন্য কেঁদে ওঠে। কে জানে এই নামে আসলেই কেউ ছিল কিনা, কিন্তু যদি গল্পগুলি সত্যি হয় তবে হামিদা তারই মতো অভাগী ছিল। রত্নার স্বামী কেরামত আজকাল রত্নার গায়ে হাত তোলে। শুধু যে হাত তোলে তাই না, পিটিয়ে আধমরা করে ফেলে, তবে তার শান্তি হয়। আজও একচোট পিটিয়ে নিয়ে সে অভিসারে বের হয়েছে। স্বামীর প্রহারের জ্বালা যদিও বা সহ্য হয় না ময়না খতুনের ব্যঙ্গ করা হাসি। রত্নাকে দেখলেই সে বাঁকা হেসে বলে, ও বউ, তোর স্বামীকে ঘরে বাইন্ধা রাখতে পারস না, আজকাল বড্ড জ্বালায়। সেই অপমানের কথা মনে হতেই এই রাতেও রত্নার চোখে জল এসে যায়।
মনে হয় কি ভালোই না হতো যদি ওই দুজনকে কেটে ভাসিয়ে দিয়ে হামিদা বানুর মতো সে এই দিঘির জলে ডুবে মরতে পারত। এসব ভাবতে ভাবতেই সে চমকে উঠে দেখে পুকুর ধারে কে যেন দাঁড়িয়ে আছে। কুয়াশার জন্য ভালো করে দেখা যায় না, তাই রত্না উঠে দাঁড়ায়। সেই ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে আর রত্নার কানে আসে অসংখ্য অলংকারের নিক্কণ। কাছাকাছি আসার পর রত্না খেয়াল করে লাল শাড়ি পরা, সমস্ত গায়ে অলংকার জড়ানো অচেনা একটি বউ। তার রূপের ছটায় যেন চারিদিক মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যায়। সে রত্নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে, তারপর সিঁড়ি দিকে ধীরে ধীরে দিঘির পানিতে নেমে যায়। কি এক আকর্ষণে রত্নাও তার পিছু নেয়। তার মনে হতে থাকে সামনেই মুক্তি, সামনেই শান্তি, এ জগতে লাল শাড়ি পরা বউটি তার একমাত্র সমব্যথী। মধ্যদুপুর। জলদিঘির ঘাটগুলোতে গ্রামের বুদের কর্মচঞ্চলতার উৎসব লেগেছে। কাজের সাথে সাথে চলছে গল্প। সকলের মুখেই এক কথা, রত্নার রহস্যময় অন্তর্ধান। দিঘির ঘাটে পড়ে থাকা চাদরটি সাক্ষ্য দেয় সে মাঝরাতে দিঘির পাড়ে এসেছিল, কিন্তু এরপর আর তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। দিঘিতে জাল ফেলে যতটা সম্ভব খোঁজা হয়েছে, কিন্তু তার লাশও মেলেনি। এ নিয়ে একেকজন একেক মতবাদ দিয়েছে, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। অনেকে বলছে তাকে দিঘির দেও টেনে নিয়ে গেছে। এসব নিয়েই আলোচনা চলছিল। এমন সময় ময়নাকে ঘাটে নামতে দেখে সবাই থেমে যায়। ময়না তাদের কোনো পাত্তা না দিয়ে ঘাটের একপাশে বসে কাপড় কাচতে থাকে। আর মনে মনে ভাবে, আসলেও তো গেল কোথায় মেয়ে লোকটা। তা যাক, যেখানে ইচ্ছা। তার পথের কাঁটা দূর হয়েছে, তাতেই সে খুশি। তার কাজ শেষ করে সে যখন পানিতে নামে তখন ঘাট প্রায় ফাঁকা। পানিতে নেমে ডুব দিয়ে সে গা ভিজায়। তারপর আঁচলের গিট থেকে একটুকরো সুগন্ধি সাবান বের করে আঁচল দিয়েই সে গা ডলতে থাকে। গা দলা শেষ করে যখন সে ডুব সাঁতার দিয়ে আরেকটু গভীরে যায়, ঠিক তখনই তার মনে হয় একটা হাত যেন তার পা দুটো চেপে ধরে নিচের দিকে টানছে। সে প্রাণপণে পা ছুটিয়ে নিতে চায়, কিন্তু পারে না। কিন্তু বিস্ফোরিত নেত্রে লক্ষ্য করে, এ যে রত্না, দূরে শাড়ি পরা রত্না তার পা ধরে টানতে টানতে খিলখিল করে হাসছে। প্রচণ্ড ভয় হয়তো ময়নাকে শক্তি যোগায়। সে এক ঝটকায় পা ছুটিয়ে নিয়ে উপরে উঠে আসে, পানির উপরে মাথা তুলে চেঁচিয়ে উঠে প্রাণপণে। ঘাটে থাকা বউ দুজন অবাক হয়ে তার দিকে তাকায়। আবার তলিয়ে যেতে যেতে জ্ঞান হারানোর আগে সে দেখে রত্নার সাথে লাল শাড়ি পরা একটি বউ তীব্র ঘৃণার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কেরামতো বাজার থেকে বাড়ি ফিরছে। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগে, এখন রাত প্রায় 10টা। কেরামতের হাতে কিছু ফলমূল, গ্লুকোজের প্যাকেট। এইসবই সে ময়নার জন্য কিনেছে। দুদিন আগে পুকুরে জ্ঞান হারিয়ে ডুবে যাওয়ার পর থেকে তার ভীষণ জ্বর, সেই সাথে সে ক্রমাগত প্রলাপ বকছে। কি সব আবোল তাবোল কথা। রত্না নাকি তাকে ডুবিয়ে মারতে চাইছিল, তার সাথে নাকি হামিদাও ছিল। এইসবই লোকের ওইসব উদ্ভট গল্পের ফল। নিজের শাড়িতে পা জড়িয়েই যে বোকা মেয়েলোকটা ভয় পেয়েছে, এ ব্যাপারে কেরামতো নিশ্চিত। ওই সময় বুদুটি ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার না করলে ময়না জ্ঞান হারিয়ে পানিতে ডুবেই মরত। এসব ভাবতে ভাবতে রাস্তার ধার ধরে হাঁটতে গিয়ে কেরামত নরম কি যেন একটা জিনিসে পা দেয়। দুর্গন্ধেই বুঝতে পারে বস্তুটা মানুষের বিষ্ঠা। জঘন্য একটা গাল বকে আক্কেল জ্ঞানহীন লোকের গোষ্ঠী উদ্ধার করতে করতে সে রাস্তা ছেড়ে জলদিঘির দিকে হাঁটা দেয়। কাছের ঘাটের দিকে যেতে যেতে সেভাবে রত্না আবার দিঘিতে আসবে কি করে? নিশ্চয় মাগি পুরনো কোনো প্রেমিকের হাত ধরে রয়েছে। যাই হোক, ভালোই হয়েছে তার যন্ত্রণা কমেছে। হাতের প্যাকেট পাড়ে রেখে কেরামত ঘাটে নেমে কচলে কচলে তার পা ধুতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে তার সামনের পানিতে আলোড়ন। সেদিকে তাকিয়ে সে দেখে একটা কালো নারীমূর্তি ধীরে ধীরে মাথা তুলছে। তার ভেজা গা থেকে, খোলা চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। ভালো করে লক্ষ্য করে সে বুঝতে পারে এ রত্না, কিন্তু এত রাতে সে পানিতে কেন? তার চোখমুখ কেমন কালচে, ফোলা ফোলা, যেন পানিতে ভেজা লাশের মত। সে ক্ষণক্ষণে একটা হাসি দিয়ে বলে, কিরে কেরামত, আমার জন্য তো কোনোদিন উপহার আনস নাই, ওই ময়নার জন্য এত দরদ। কেরামত ভয়ে কাঠ হয়ে যায়। রত্না তার অস্বাভাবিক ঠান্ডা হাত দিয়ে কেরামতের পা জড়িয়ে ধরে। কেরামত প্রাণপণে চিৎকার করে উঠে দৌড়ে পালাতে চায়, কিন্তু সামনে তাকিয়ে দেখে লাল শাড়ি পরা একটি বউ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। সে অলংকারের নিক্কণ তুলে কেরামতের দিকে এগিয়ে আসে, তার আর পালিয়ে যাওয়া হয় না। কেবল সন্ধ্যা লেগেছে।
রহিমউদ্দি তার ছেলেকে সঙ্গে নিয়ে দিঘিতে জাল ফেলতে এসেছে। তার বুক ভয়ে দুরু দুরু করছে। সবাই বলাবলি করছে জলদিঘির দেও জেগেছে। প্রথমে রত্নার নিরুদ্দেশ হয়ে যাওয়া, তারপর ময়নার ভয় পেয়ে পাগল হয়ে যাওয়া, এরপর কেরামতের পানিতে ডুবে মৃত্যু, সবই নাকি ওই দেওয়ের কাজ। আজ সন্ধ্যায় হঠাৎ করে তার বড় জামাই এসেছে, তাকে খাওয়াতে মাছ লাগবে, তাই সে নিরুপায় হয়ে জাল ফেলতে এসেছে। নইলে সে এ সাহস করত না। রত্না বড় ভালো মেয়ে ছিল। সেই তো রত্নার বিয়ের ঘটকালি করেছিল। সেসবই জানত কেরামতের ব্যাপারে, কিন্তু কেরামতের মা এমন করে অনুরোধ করল যে সে ফেলতে পারেনি। ভেবেছিল বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আহারে, সবই অভাগীর কপালের দোষ। দুইবার জাল ফেলে বড় মাছ না পেয়ে সে আরেকবার জাল ফেলে আর গভীরে। এবার জাল টানতে গিয়ে সে বুঝতে পারে বেশ বড় মাছ উঠেছে। তার এই খুশি আর থাকে না যখন জাল টানতে অস্বাভাবিক কষ্ট হতে থাকে। তার মনে হয় পানির ভেতরে জাল যেন কিছুতে আটকে গিয়েছে। দুই বাপ-বেটা মিলে গায়ের জোরে টানতে থাকে, একসময় জাল উঠে আসতে থাকে। কিন্তু একই জাল টানার সাথে সাথে জালের প্রান্ত ধরে উঠে আসছে দুই রমণী। তাদের ভেজা এলোচুল পিঠময় ছড়ানো। খিলখিল শব্দে হাসতে হাসতে তারা জাল ধরে উঠে আসে। কয়েক বছর পর বিক্রমপুর গ্রামে শহর থেকে কয়জন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে বেড়াতে এসেছে। গ্রামে এসে সকলেই লাফিয়ে ঝাঁপিয়ে হই হুল্লোড় করে সময় কাটাচ্ছে, কিন্তু নাদিয়ার মনে আনন্দ নেই। তারা সবাই হয় ক্লাসমেট বা সমবয়সী বন্ধু। নাদিয়া শুনেছে রিফাতের দাদা এই জমিদার বাড়ি সংলগ্ন জমি আগেই কিনে রেখেছিল। রিফাতের বাবা তাতে বাগান বাড়ি করেছে ছুটি কাটানোর জন্য। রিফাতই এবার গ্রীষ্মের ছুটিতে তাদের সবাইকে দাওয়াত করে এনেছে গ্রাম দেখাবে বলে। গ্রামে এসে এরা সবাই যেমন বিভিন্ন জিনিস দেখে আহা উহু করছে, নাদিয়ার গা জ্বলে যাচ্ছে তা দেখে। মেয়েরা যেন এসব আলগা ঢঙ্গের ব্যাপারে বেশি এক্সপার্ট। বিশেষ করে রিয়া। আরে শহরে বড় হয়েছিস বলে কি এটাও জানবি না যে ডাব আর নারিকেল একই গাছে ধরে? যত্ত সব। নাদিয়ার ছোটবেলাটা গ্রামেই কেটেছে, তাই তার মাঝে এসব আদিক্ষেতা নেই। মিডিল ক্লাস ফ্যামিলির মেধাবী সুন্দরী মেয়েরা যেমন হয়, নাদিয়াও ঠিক তেমনই নম্র এবং ভদ্র। নাদিয়া মনে মনে ভাবে তবুও সে কেন যে এসবের মাঝে জড়াতে গেল। আসলে রিফাত ছেলেটির ব্যক্তিত্ব এমনি যে সহজেই সকলকে টেনে নেয়। দু একজন অবশ্য নাদিয়াকে রিফাতের সাথে মিশতে না করেছিল, কিন্তু সে কিছুতেই নিজেকে থামাতে পারেনি। এখন সে রিফাতের আনন্দ ভ্রমণে এসে খুবই বিরক্ত বোধ করছে। যত সব ঢঙ্গি আর স্টুপিড ছেলে মেয়ের সাথে রিফাতের বন্ধুত্ব। নাদিয়া এখানে এসেছে শুধু রিফাতকে একটু একা পাওয়ার জন্য। রিফাতের সাথে তার খুব জরুরি একটা কথা আছে, কিন্তু সে রিফাতকে এক মুহূর্তের জন্যেও একা পাচ্ছে না। সবসময় তার সাথে আঠার মতো চিপকে থাকছে ওই রিয়া মেয়েটা। এদের প্রতি বিরক্ত হয়ে নাদিয়া হাঁটতে বের হয়। বাগান বাড়ির সামনের গাছগাছালি ঘেরা বাগান পেরিয়েই রয়েছে একটা বিশাল সুন্দর দিঘি। জমিদারের আমলে বাঁধানো ঘাট যদিও অনেক ভেঙে গেছে, তবুও এখানে বসে থাকতে খুব ভালো লাগে। ঘাটের দুপাশে দুটি কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে ছেয়ে আছে। নাদিয়া সেই দিঘির উঁচু পাড় দিয়ে হাঁটতে শুরু করল। বাগানবাড়ির উঠানে ক্যাম্পফায়ারের আগুন জ্বলছে, বাতাসে বারবিকিউ এর গন্ধ। বিদেশি গানের তালে তালে একদল তরুণ তরুণী উদ্দাম নেচে চলেছে। কিন্তু উঠানের সামনের বাগান পেরিয়ে যে দিঘির ঘাট, সেখানে এক তরুণী ভগ্ন হৃদয়ে বসে রয়েছে। সেই তরুণী হচ্ছে নাদিয়া। আজ সে শেষ পর্যন্ত রিফাতকে কথাটি জানিয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, কথাটি শুনে রিফাত একটুও চমকায়নি। খুব সহজ স্বরে বলেছে, এ বসান করে ফেল। নাদিয়া এ যুগের মেয়ে। সে এটুকু জানত যে তাকে এ পথেই যেতে হবে। সে তা করতে প্রস্তুত ছিল, কিন্তু তাই বলে এভাবে এত সহজে সে রিফাতের কাছে এমন আচরণ আশা করেনি। অন্তত একটু টেনশন, একটু সম্বেদনা, একটু সান্ত্বনা দেয়া, এটুকু তো রিফাত করতে পারত। সবকিছুর জন্য দায়ী ওই রিয়া। রিফাতের জীবনে সে আসার পর থেকেই রিফাত অন্য রকম হয়ে গেছে। নাদিয়া বোঝে না এই মেয়েগুলো কেমন যে অন্যজনের সাথে সম্পর্ক আছে জানার পরেও তারা নিজের রূপ দেখিয়ে ছেলেদের কাছে ঘেঁষতে আসে। আর এই বড়লোকের ছেলেগুলোই বা কেমন? এতদিনের সম্পর্কের মাঝে অনায়াসেই অন্য মেয়ের আগমন হয়েছে, কিন্তু তার ভাব এমন যেন কিছুই হয়নি। যে এত বড় খবরটা সে দিল, কিন্তু তার কোনো রিয়াকশনই যেন রিফাতের মধ্যে নেই। এখানে আসার আগ পর্যন্ত সে রিফাতকে রিয়ার কোমর জড়িয়ে নাচতে দেখেছে।
অথচ কিছুদিন আগেও সে নাদিয়াকে একটুও কাছছাড়া করত না। আর কত প্রতিশ্রুতি, বলতো সবসময় তোমার পাশে থাকব। এই বুঝি পাশে থাকা? কাঁদতে কাঁদতে নাদিয়ার সমস্ত কান্নাও যেন শুকিয়ে গেছে। সে বুঝতে পেরেছে জীবনের সবচেয়ে বড় ভুলটি ছিল রিফাতের সাথে জড়ানো। দুশ্চিন্তায় ভারাক্রান্ত, কেঁদে কেঁদে ক্লান্ত নাদিয়া মনে মনে ভাবে তার বেঁচে থেকে কোনো লাভ নেই। খুব ভালো হতো যদি দুপুরে গ্রাম্য বুড়ির মুখে সোনা জল দেও এর কিংবদন্তি সত্যি হতো। যদি দিঘির দেও তাকে টেনে নিয়ে ডুবিয়ে মারত, তবে এ পরাজয়, এ লজ্জা তাকে বয়ে বেড়াতে হতো না। নাদিয়া মরে গেলে রিফাত তখন বুঝত সে কাকে অবহেলা করেছে। হঠাৎই নাদিয়ার চিন্তার ভুল ভাঙ্গে। না, নাদিয়ার মৃত্যু হলে রিফাতের কিছুই এসে যাবে না। এটা ভেবেই নাদিয়ার আবার কান্না পায়। হঠাৎই অলঙ্কারের নিক্কণে নাদিয়া মাথা তুলে তাকায়। পূর্ণিমা চাঁদের ঝকঝকে আলোয় সে দেখে সিঁড়ির শেষ ধাপে পানিতে পা ভিজিয়ে দুই নারী দাঁড়িয়ে আছে। একজনের লাল বেনারসি জড়ানো গায়ে রাজ্যের অলঙ্কার, অন্যজনের পরনে তাদের দূরে শাড়ি, নাকে নোলক। দুজনেই অসম্ভব রূপবতী, তাদের রূপের ছটায় যেন চারিদিক আলোকিত হয়ে আছে। তারা দুজনেই নাদিয়ার দিকে তাকিয়ে মোহনীয়ভাবে হাসে। নাদিয়ার মাঝে এক অমোঘ আকর্ষণের জন্ম হয়। তার মনে হতে থাকে এরা তার খুব আপনজন। সে পায়ে পায়ে এগিয়ে যায় জলদিঘির অতল জলের দিকে।